নমস্কার, দিগদর্শন আসামে সবাইকে স্বাগতম জানাচ্ছি। অসমের প্রতিভার সন্ধানে দিগদর্শন আসামের হয়ে আমি রেবতী মোহন উপাধ্যায় বাড়ি বাড়ি ফিরছি। তো আজ সৌভাগ্যবশত আসামের এক বিশেষ বিভূতি বেঙ্গলে একটি সাহিত্যিক কার্যক্রমে আমরা একত্রিত হয়েছি। দেখা হয়েছে ওনার সাথে। উনি বহুমুখী প্রতিভা সম্পন্ন ব্যক্তিত্ব, তাই একটু কথা জানার জন্য, ওনার জীবনের বিষয়ে, সাহিত্য জগতের কথা কিছু জানার জন্য ওনাকে প্রশ্ন করব। উনি হলেন আদরণীয় ডক্টর মানিক লাল ভৌমিক, আমার কাছে আছেন। আপনাকে নমস্কার, দিগদর্শনে স্বাগত জানাচ্ছি। তো ডক্টর মানিক লাল ভৌমিক মহাশয়, আপনি তো ব্যবসায়িক ক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজার ছিলেন। তো এই বিষয়ে একটু বলুন, কিভাবে আপনি এইভাবে সমাজ সেবা করছেন। আর আপনাকে আমরা তো একজন সাহিত্যিক, একজন সম্পাদক রূপেও জানি। তো একটু পূর্বাভাস আপনার কার্যকালের। ছোটবেলা থেকেই একটু আবেগপ্রবণ ছিলাম। হ্যাঁ, কলেজে থাকাকালীন লেখামেলা কিছু শুরু করছিলাম, নাটক টাটক বিভিন্ন ইত্যাদি অভিনয় করছিলাম। অভিনয় করছি নিজে লিখে। তো তারপরে কলেজ জীবন শেষ করার পরে যখন চাকরি জীবনে আসলাম, প্রথমে আমি প্রধান শিক্ষক ছিলাম একটা স্কুলে। আচ্ছা, নিজেই তৈরি করছি। শিক্ষক ছিলেন আপনি? তারপরে ওটা চাকরি ছেড়ে পয়সার অভাবে আমি সেন্ট্রাল স্কুলে গুয়াহাটিতে চলে আসলাম। তো অন্যায় অপবাদ দেখে আমি ওইটা ছেড়ে ব্যাংকে আসলাম 1985 সালে। আইসিয়া স্টেট ব্যাংকে জয়েন করার পর থেকে আমি বরপেটা রোডে। তো বরপেটা রোডের থেকে প্রমোশন নিয়ে পরে আমি 2006 সনে 7 সনে ইনফলে গেলাম। বাইরে বাইরে চাকরি টাকরি করে 2019 সনের জানুয়ারি মাসে আমি চাকরির থেকে রিটায়ারমেন্ট নিলাম। তখন আমি ছিলাম গুয়াহাটি পানবাজার মেন ব্রাঞ্চে। তো এই ইসেতে থাকাকালীনও মানে গুয়াহাটিতে থাকাকালীন অ্যাকচুয়ালি আমার প্রচারটা তখন বিভিন্ন লোকে অনুষ্ঠানে যাইতাম আসতাম, ওইভাবে করতে করতে মানুষের সাথে জানা। কথা বলি, আমি ব্যাংকের যে চাকরি সকাল থেকে রাত পর্যন্ত কোন সময় ব্যাংকে থাকাও দরকার, আপনার দেখেছি। এত ব্যস্ততার মধ্যে আপনি সোশ্যাল ওয়ার্ক কিভাবে করতেন? জিনিস আছে কি, যখন আমি ব্যাংকের চাকরিতে জয়েন করছি তখন আমি জাস্ট বিএবিটি পাস ছিলাম। হ্যাঁ। তো চাকরি করাকালীন আমি তখন তো ব্যাংকের থেকে আগে 85-84 সালে ব্যাংকের থেকে বেরিয়ে 4টার সময় 5টার সময় কাজ শেষ। তো আমি কাজ শেষ করে এসে বাড়িতে সোশ্যাল কিছু ওয়ার্ক করতাম। বিভিন্ন ছেলেবেলেদের বিনা পয়সা টিউশন করা, কেউ স্কুলে ভর্তি না হতে পারলে টাকা পয়সা দিয়ে হেল্প করা, চিকিৎসা করা, এই সমস্ত কাজ করতাম। তো ব্যস্ত থেকে কি করতাম, রাত্র 9টা থেকে ঘরে এসে 8টা বা 9টার সময় রাত্র 2টা পর্যন্ত আমি পড়াশোনা করছি, কন্টিনিউ 12 বছর পড়াশোনা করে পড়াশোনা করতাম। খুব পড়াশোনা করার পর ওইভাবে আমি 9টা ডিগ্রি নিয়েছি। হ্যাঁ, LLB নিলাম, MA নিলাম, মাস্টার ডিগ্রি নিলাম ইকোনমিক্সে, হিন্দিতে বিএ নিলাম, অসম সাহিত্য সভার। এইভাবে করতে করতে আমার জীবনটা এরকম হয়ে গেছে, মানে ওই রাত্র 1টা-1:30 পর্যন্ত এটা লেখাপড়া করতেই হয়। তখন ওই অভ্যাসটা হয়ে গেছে। তো অনেকটা ভাবে যে কিভাবে করে, আসলে রাত্রে করতে প্রভাব না, এটা সঙ্গ সান্নিধ্যের প্রভাব না, কিরকম বাবা মা কথা আছে, ওটা জিনে হেরিডিটি তো আসতে পারে। এই ধারণাগুলি যে পড়বো আমি, বড় লোক হবো, সোশ্যাল ওয়ার্ক করবো। আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যেমন কাকা জ্যাঠা প্রায় বাড়ির ছেলেমেয়েরা লেখাপড়া ভালো ছিল। তো আমরা বহুত ভাই, 7 ভাই আমরা। তো বড় পরিবার দেখে মা এগুলি গল্প করতো। আর মা একদম প্রধান শিক্ষকের মেয়ে ছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই মার পড়াশোনার প্রতি মার একটু ইসে ছিল। মা মানে খুব শাসন করতো। আর মানুষের কথা বলতো তখন যখন আমি 19-এ উঠলাম, তখন থেকে আমি দেখলাম মা এগুলি বলে, তখন নিজের মধ্যে একটা স্ত্রী আসলো, আমাকে বড় হইতে হবে, আমাকে বড় হয়ে ভাই বোনকে দেখতে হবে। ওইটার থেকে আমার পড়াশোনার প্রতি অগ্রগতিটা বা স্পৃহাটা বাড়বে। খুব ভালো কথা। আপনি তো সুসাহিত্যিক মানুষ, সম্পাদনও করেছেন অনেক বই। তো কখন থেকে, কার প্রেরণায় সাহিত্য জগতে অবগাহন করতে আসলেন আপনি? ইনফ্যাক্ট বলতে গেলে কোনো প্রেরণা নাই, আমি বিয়ের আগের থেকেই করছি। এবং বিয়ের পরে আমার স্ত্রী
সাথে যখন খোলামেলা বললাম যে ঘটনা আমার জীবনটা এইভাবে, সে মেনে নিছে। সেও সাহিত্যের জগতে প্রবেশ করছে, সেও মানে আপনার 3-4টা বই লিখছে, 5-6টা সম্পাদনাও করছে। সহযোগিতা আছে, সহযোগিতা আছে। তার জন্য যারা সাহিত্য করতে গেলে সহযোগিতা না থাকলে বড় কঠিন হয় সাহিত্য করা। এখন পর্যন্ত আপনার কখনো বই প্রকাশিত হয়েছে কি? এবং উপন্যাসও লিখছে, নাটকও লিখছে 2-3টে, উপন্যাসও লিখছে একটা, একান্তিকা নাট। আর মোস্টলি বিভিন্ন প্রবন্ধবাতে আমি বই লিখছি, প্রায় কয়েকশো হবে। ওই বইগুলির একটা মাস্টারপিসের কথা বলুন, কোন বইটা আপনার বেশি ভালো লাগে আর মাস্টারপিস বলা যায়? ডেফিনেটলি ওরকম কোনো কিছু নেই, আমি মানে সব ক্ষেত্রেই সন্তানের কথা বলে যে কোন সন্তানকে ভালোবাসবো, কোন সন্তানকে চেষ্টা করবো, তবু আপনার একটা ইয়েতে দৃষ্টিতে মানে কি, আমি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলাম এবং থেকে দেখছি যে নিজের স্বাধীনতা অনেক সময় যেটা ন্যাচারাল, যেটা ওইটা আমি ইউজ করতে পারি না আমার ক্ষমতাটাকে। তার জন্য আমি নিজে সাহিত্যটা সৃষ্টি করে নিজের পয়সায়, এটা অনেকে জানো, আপনিও জানেন, প্রত্যেক বছর 2 বছর পর পর একটা অধিবেশন করি, যেখানে আমি সম্বর্ধনা বিভিন্ন পুরস্কার মানুষকে দেই। এতে প্রত্যেক 2 বছর পরে পরে ধরেন 4-5 লাখ টাকা করে খরচ হয়। এটা 2007 সালের থেকে চলছে। 50-55 লাখ টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে। বিশেষ কথা এগুলি। যাই হোক, ডক্টর মানিকলাল ভৌমিক মহাশয়, আপনি তো অসম সরকার থেকে সম্মানিত হয়েছেন সাহিত্যিক পেনশনার। 2020-তে সাহিত্যিক পেনশনার হয়েছেন আপনি। কেমন লাগলো মনে, তার প্রতিক্রিয়া কিরকম? সাহিত্যিক পেনশনার হওয়ার আগের ভাবনাগুলি আর সাহিত্যিক পেনশনার হওয়ার পরের ভাবনাগুলি লেখামেলা দেখি। আমার সৃষ্টি যখন আমি করছিলাম, আমি কিন্তু কোনোদিন ভাবিনি যে আমি সাহিত্য পেনশনার পাবো, পুরস্কার পাবো। এবং যখন বিভিন্ন বইগুলি বের করতাম, বিভিন্ন জায়গায় উন্মোচন করতাম, 1-2টা করতে করতে যখন 10টা-12টা হলো, মানুষের ইতিকিং করতেও নাকি। হ্যাঁ, যেমন বিএইচএ কলেজেরই একজন অধ্যাপক আছেন, একদিনকে ইতিকিং করে বলছিল বই তাহলে আসাম সরকারের সাহিত্যিক পেনশন নিয়েই ছাড়বেন। আমি তো ওই দিন থেকে আমার মনে হয়েছে, তাইলে উনি যেহেতু এই কথা বলছে, তাহলে আমি অসম সাহিত্য সভা, অসম সরকার থেকে তো পাইতে পারি, আরো যদি চেষ্টা করি। তারপরে কি করলাম, সাহিত্যের জগতে পুরো ঢুকে গেলাম। ঢুকে গিয়ে বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানে যোগাযোগ করতে থাকলাম। বড় বড় যারা, যেরকম লক্ষ্মীনন্দন বরাম, হীরেন ভট্টাচার্য, যারা এই ধরনের শ্রেণী, অনুরাধা শর্মা পূজারী থেকে আরম্ভ করে, ওনার সাথে অবশ্য পরিচয় নেই, কিন্তু তাছাড়া এই শ্রেণীর ডক্টর অমরজ্যোতি চৌধুরী, ধীরেন্দ্রনাথ চক্রবর্তী, রমেশ পাঠক, জগদীশ পাটগিরি, সূর্যকুমার হাজারিকা, মানে এই ধরনের লেভেলের লোকদের সাথে আমি খুব ওখানে ফ্রেন্ডলি কথা বলা শুরু করলাম। নিজের মনে একটা সাহস এসে গেল করতে করতে। যাই হোক, তারপরে এর মধ্যে ইতিমধ্যে কয়েকটা বই বেশি প্রকাশ পেয়ে গেল। আর কিঞ্চিতের কাজে তো বেশ ভলিউম 500-700 পেজের, 800 পেজের ভলিউম বের করছি। এবার 10ম সংখ্যা বের হবে। তো ওই জুড়ে মানে আমি একবার অ্যাপ্লাই করছি, পাইনি। তো দ্বিতীয়বার যখন অ্যাপ্লাই করছি, তখন মনের মধ্যে একটা আশা ছিল যে পাবো। কেন, আমি একটা জিনিস শুনতে পাইছি যে যারা কমিটিতে থাকে তারা অনেক সময় লোকের পপুলারিটি এবং তার এই ব্যাকগ্রাউন্ডটা আগে জেনে নেয়। এইভাবে কিভাবে যোগ্যতা আছে আপনার, যারা যোগ্য ভোগ্য বসুন, তারা যারা যোগ্য লোক তারা তো ভোগ করবে, তারা সুবিধা পাবে। আমরা হর্ষিত, খুশি, আনন্দিত যে আপনার আমাদের একজন বিদ্বান লোক অসম সরকার থেকে সম্মানিত হয়েছেন সাহিত্যিক পেনশনার। খুব ভালো লাগলো। আপনি তো এখন কালচারাল প্রোগ্রাম কিঞ্চিতের ফাউন্ডার। অর্থটা কি কি উদ্দেশ্যগুলি কি? বিভিন্ন সংগঠনে, বড় সংগঠন হোক, কিসের সংগঠন হোক, যে কোনো হিন্দি ভাষার হোক, অসমীয়া ভাষার হোক, বাংলা ভাষার সাহিত্যের জগতে যেতাম, মানে নির্দিষ্ট একটা শ্রেণীর লোককে দেখতে পাই। ওইটা আমার মনের মধ্যে একটা আন্দোলন তৈরি করছিল যে সাহিত্যের তো ভাষার বিনিময়, খালি মনের মতের বিনিময়। তো এইখানে যদি আমরা বিভিন্ন সাহিত্যের সম্বন্ধে যদি জ্ঞান না থাকে, তাহলে তো পাণ্ডিত্য অর্জন করা যাবে না। আর এইটার মধ্যে বিভিন্ন বাধা আসাও উচিত না। সেইভাবে আমি ভাবলাম যে একটা আমব্রেলার নিচে সমস্ত ভাষা, বিশেষ করে আমাদের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠীয় ভাষা যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে আমাদের অসমীয়া ভাষাটাও, যেটা মাতৃভাষাই বলতে গেলে আমরা বলি এখন, মজবুত হবে।
এবং বিভিন্ন যেগুলি ইংরেজি সাহিত্য হোক বা বাংলা সাহিত্য হোক বা আমাদের দক্ষিণের কিছু সাহিত্য আছে, মালায়ালাম সাহিত্য, এগুলির থেকে যদি আমরা অসমীয়া ভাষায় যদি অনুবাদ করতে পারি গ্রন্থগুলি, আমাদের ভাষাটা মজবুত হবে। তো আমরা যদি বিভিন্ন সম্প্রদায়ের লোকের মধ্যে যদি একটা ইউনিটি ইন্টিগ্রিটি না থাকে, আর ভাষার প্রতি যদি একটা ভাষার প্রতি আরেকজনের যদি না থাকে, তাহলে ওই ভাষা কোনোদিন শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে। তার জন্য আমি এই কথাটা ভেবে ইউনিটি ইন ডাইভার্সিটি কনসেপ্টটা বজায় রেখে সব ভাষা চিন্তা চর্চা করি। আর প্রত্যেক বছর যেটা আমাদের সংখ্যা বের হয়, কখনো রবীন্দ্রনাথ ঠাকুর, কখনো লক্ষ্মীনাথ বেজবড়ুয়া, কখনো বিবেকানন্দ, গতবার আমাদের বিষ্ণু রাভা হয়েছে, গতবার হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সংখ্যা। এইবার আমরা বের করতেছি মোটামুটি প্রায় 1000 পৃষ্ঠার সংখ্যা হবে রূপকর জ্যোতিপ্রসাদ আগরওয়াল। এবং এটা 8টা ভাষা, 7টা-8টা ভাষার আলোচনী বের হয়। 2007 থেকে অন্য কি কি কাজ করেছেন এই কিঞ্চিতের সম্পর্কে? বই ছাপানোর বাদে অন্যান্য ওয়ার্কশপ ইত্যাদি? আমরা প্রত্যেক বছরে দুবারে, উইন্টার সিজন এবং গরমের সিজনে গরিব দুঃখীদের আমরা বস্ত্র বিতরণ করি, বা চিকিৎসার ক্ষেত্রে, রোগীদের ক্ষেত্রে ইস্যু করি, বিয়া শাদীর ক্ষেত্রে আমরা কিছু সাহায্য অনুদান করি। বছরে এগুলি কাজ আমাদের চলতে থাকে। আর আমাদের ইতিমধ্যে 2 বছরের মধ্যে 10-12টা শাখা হয়ে গেছে। কিন্তু বাচ্চাদের, স্কুল কলেজের বাচ্চাদের ইন্সপায়ার করার জন্য আমরা বিভিন্ন প্রোগ্রাম পরিচালনা করি। একটা সংস্থা চালাতে গেলে জনবলের দরকার, ধনবলের দরকার। এখন ধনবল কিভাবে আপনার সংগ্রহ করেন, সেটা যদি মজবুত না থাকে তাহলে টিকার সম্ভাবনা কম থাকে। কি বলবেন আপনি? টাকা পয়সা বলতে গেলে যেটা, এটা সম্পূর্ণভাবে আমার থেকে আমি ব্যয় করি। আগে যখন আমি চাকরি করতাম, চাকরি থেকে 10-15 হাজার টাকা মাসে করে জমাই, তারপরে ধরেন 2 লাখ 3 লাখ টাকা যেটা হয়তো 2 বছর পর পর অনুষ্ঠান করতাম। এখন সাহিত্যিক পেনশন যেহেতু পেয়ে গেছি, এই সাহিত্যিক পেনশন থেকে আমার 2 লাখ টাকা 2 বছর হয়ে যায়। আর আমি আমার নিজের যেটা পেনশন পাই স্টেট ব্যাংকের, ওখান থেকে আরো 2 লাখ 2.5 লাখ টাকা হয়ে যায়, 4.5 লাখ টাকা। আপনি তো ডেডিকেটেডই আছেন। আমি কোনো পয়সা পাতি নিই না, কারণ থেকে ইস্যু করি না। আমাদের কোনো কমিটিও নেই। আমাদের 11 জন সেবক আছেন। ওই সেবক বলতে আপনাকে এখানে এক জায়গায় সেবক লেখা আছে, ওই প্রধান সেবক লেখা আছে। আর সেবক কেন রাখলেন? প্রেসিডেন্ট, সেক্রেটারি? আমাদের পরিচয় সেবক হিসাবে। কোনো একটা কিছু অনুষ্ঠান চালাইতে গেলে সম্পাদক হইতে লাগে, ওইভাবে আমরা করি। তো আমি প্রতিষ্ঠাপক, মুখ্য সম্পাদক হিসাবে প্রধান সেবক, আর বাকি যারা 10 জন আছেন ওরা সেবক, এবং সবাইকে দায়িত্ব দেওয়া আছে যার যার একটা কাজ করা। সেবা মনোভাবে কাজ করেছেন, তাই সেবক। খুব ভালো কথা। আন্তরাষ্ট্রীয়, আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদ, আপনি একজন বিশিষ্ট কর্মকর্তা আসাম প্রান্তের। তাই সেই সুবাদেই আমরা এখানে সাক্ষাৎ করেছি, আপনাকে দেখা হয়েছে। এই বিষয়ে একটু বলুন, কিভাবে এই ভাবনাটা এলো, কিভাবে কি করছে? মাতৃভাষা পরিষদে যেটা ভক্তগোপাল ভট্টাচার্য মহাশয়ের নেতৃত্বে গড়ে ওঠা, আমি নিজেও জানি না। খারুপেটিয়ার প্রমোদ সাহা, রঞ্জন সাহা বলে একজন আছেন, তিনি একদিন আমাকে বললেন যে একটা প্রতিষ্ঠা হিসাবে রাখা হয়েছে, আমি সভাপতি, গতিকে একটা অনুষ্ঠান করতে লাগবে। তখন ওনার সাথে আমি আলোচনা মর্মে জানতে পারলাম যে এরকম। তারপরে গত 3-4 মাস আগে আমি একটা অধিবেশনে উপস্থিত ছিলাম বেলুর মঠে, বালুরঘাট। তো ওখানে ওরা প্রথমবার একটা পুরস্কার দেওয়ার সিস্টেম করছে, এবং প্রথম পুরস্কারটা আমাকে দিয়েছে। এইবারের থেকে এখন এটা চলতে থাকবে। এবং আমি এটা প্রপোজাল দিয়েছিলাম যে আপনারা উৎসাহ নাচ গান করেন, অন্তত 2-4 জন লোককে, বিশিষ্ট লোককে আপনারা দেন। আমি আমার কথা বলি নাই কোনো। পরের দিয়ে জানলাম যে আমার সম্বন্ধে ইতিবৃত্ত ভক্তগোপাল বাবু সমস্ত কিছু জানেন। আমি নিজেই আশ্চর্য হয়ে গেছি যে আমাকে নির্বাচন করা হয়েছে। তারপরে দায়িত্ব দিয়েছে আমাকে উপসভাপতি হিসাবে এই মাতৃভাষা পরিষদের মঞ্চে, সর্বভারতীয় মঞ্চে আমাকে রাখা হয়েছে। আর আসাম রাজ্যিক কমিটি যেটা আছে, এটার উপদেষ্টা হিসাবে আমি আছি, কর্তব্যরত আছেন বর্তমান। আচ্ছা, ডক্টর মানিকলাল ভৌমিক মহাশয়, আপনাকে একটু ভিন্ন ধরনের প্রশ্ন একটা করি। পৃথিবীতে আমরা তো হিন্দু মানুষ, আমরা আর্য পরম্পরা সনাতনী আমরা আছি। এখানে গুরুবাদের কথা আছে, ভগবানের কথা আছে। একটু ভগবান 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 বলি, বিপদে আপদে বাঁচাও ভগবান, তারপর আবার গুরুদেব গুরু। তো এখন
ভগবান থাকতে আবার গুরুর প্রয়োজন কেন, গুরু থাকতে আবার ভগবানের প্রয়োজন আপনার অভিমত কেমন? ভগবান তো অদৃশ্য, প্রকৃতিটাই ভগবান ঈশ্বর, আমি প্রকৃতিটাকে ঈশ্বর বলে মানি। আর এই ঈশ্বরের খোঁজ করতে গেলে একজন গুরু লাগবে। যেমন আমি আমার জীবন পরিচালনা করার ক্ষেত্রে কিছু নীতি নীতি আদর্শ যেগুলো মেনে চলতেছে, আমি কাউকে নিশ্চয়ই ফলো করতেছি। হ্যাঁ, কোনো একটা আদর্শ ওনার থেকে নিয়ে আমি ফলো করতেছি, কোনো একটা আদর্শ আরেকজনের থেকে নিয়ে ফলো করতেছি। তো কথাই আছে যে যখন কবিরকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার সামনে ঈশ্বর আছেন, মা বাবা আছেন, মা বাবা আর একজন গুরু আছেন, তুমি প্রথম কাকে প্রণাম করবে? উনি বলছিল প্রথমে আমি গুরুকে প্রণাম করবো। गुरु गोविंद दोनों खड़े हैं, किसकी लागू पाए, किसको लागू पाए, बलिहारी गुरु अपना गोविंद दियो बताए। যে ভগবান যে আছে, ঈশ্বর যে আছে, সে রাস্তাটা আমাকে গুরু দেখিয়ে দিয়েছে এবং গুরুই দেখিয়ে দেবে মা বাবার প্রতি আমার কি সম্মান, কি দায়িত্ব, কর্তব্য। সুতরাং গুরুর দরকার আছে। কথাটা আপনি বললেন যে ভগবান অদৃশ্য, ভগবান শ্রীকৃষ্ণ তো অদৃশ্য না। ভগবান রামচন্দ্র ফ্লেশ এন্ড ব্লাডের মানুষ ছিলেন, ভগবান বিশ্বামিত্র, ভগবান বশিষ্ঠ, তো কি করে অদৃশ্য হলে একটু আমাকে না, ওরা ভগবান না, ওরা একটা ঈশ্বরের দূত বলতে পারেন, বা মানবরূপী ঈশ্বর, নেচার, প্রকৃতিটা ঈশ্বর। আমরা যখন প্রকৃতির খেলাফ হয়ে যাবো, বিশ্বটা আর থাকবে না। সূর্যটা চারদিকে যেভাবে পৃথিবীটা ঘুরতেছে, একটু যদি হেরফের হয়ে যায়, বিশ্ব ব্রহ্মাণ্ডটা ঠিকই, ভালো কথা। আপনি ভগবানের একটা আইডিয়া বা একটা বাদ একটা বা একটা ইচ্ছা প্রকাশ করলেন, বা আপনার ভাবনা একটা কি অদৃশ্য দেখা যাচ্ছে না। যেমন দুধেতে মাখন দেখা যায় না, দুধ আছে কিন্তু মাখন দেখা যায় না। সেই মাখন পেতে গেলে কিন্তু আপনি মন্থন করতে হবে, মন্থন করলে হয়তো দর্শন হবে, দেখা হবে, কিন্তু অদৃশ্যই থাকে। আছেনই আমাদের চতুর্পার্শ্বে ভগবান। যাই হোক, দিগদর্শন অসম আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, বুঝছেন না? এই কেবল এর কাজ হলো সাক্ষাৎকার গ্রহণ করা, বিশিষ্ট প্রতিভা সম্পন্ন লোকদের, কলাকার হোক বা বিশিষ্ট ব্যবসায়ী হোক। আজকে দিগদর্শনের এই মঞ্চে আপনাকে পাওয়া গেল, একটু কেমন লাগলো আপনার এই দিগদর্শন ছোট্ট একটা ইউটিউব চ্যানেল দ্বারা আমি রেবতী মুখোপাধ্যায় আপনাকে এই সাক্ষাৎকার নিচ্ছি, কেমন লাগলো? একটু আশীর্বাদ দেওয়ার মতো তো যোগ্যতা আমার নেই, তবে একটা কথাই এটা ঠিক, আপনি যে কাজটা বেছে নিয়েছেন, আপনাদের মতো যদি লোক না থাকে আমাদেরকে স্বীকৃতি দেবে কে? যতটুকু আজকাল সমাজ ব্যবস্থা এরকম হচ্ছে, প্রত্যেকটা সমাজেই দেখতে পাইছি আমি, কেউ যদি নিজের প্রতিভা নিয়ে যদি একটা এগোতে, রাজনীতির তরফ থেকে হোক বা বিভিন্ন ব্যক্তিগত আক্রোশের থেকে হোক, তাকে নিচে নামিয়ে দেওয়ার একটা প্রবণতা, আর প্রশংসা করা তো জিনিসটা নেই। কিন্তু আমি ঠিক তার বিপরীত। আমরা একটা গাল পেতে দিবে, এটা কোনো থিওরি হইতে পারে না, কিন্তু আমি এটা এখনো বিশ্বাস করি এবং ওই বিশ্বাসে চলছি। কেউ যদি আমাকে ঘৃণা করে, আমি তাকে উল্টা তার প্রতি ভালোবাসাটা আমার বেশি হয়। কেননা আমি এটা এইটাই অনুভব করি যে তার মধ্যে অজ্ঞতাটা রয়ে গেছে, জ্ঞানের বিকাশ হয় নাই, তার জন্য তার প্রতি আমার মায়া হয়, মমতা হয়, কারোর প্রতি আমার খুব ভালো বিচার, খুব ভালো চিন্তা। অসমের তরফ থেকে আপনাকে বারবার ধন্যবাদ জানাই। আমাদের মঞ্চে আপনি এসে দুটো কথা আলোচনা করলেন, ভাবের বিনিময় হলো। আবার দেখা হবে। আজকের মতো এখানে। নমস্কার।